কথায় বলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু তোমরা যারা এই ভিডিওটাতে জয়েন করেছো তারা অপেক্ষা করো জানার জন্য জোয়ার ভাটা সম্পর্কে। এখানে এই ভিডিওতে আমরা জানবো জোয়ার ভাটার ব্যাপারে, যেখানে কেন জোয়ার ভাটা হয়, তার পেছনে কী কী কারণ রয়েছে, জোয়ার ভাটার বিভিন্ন রকমের টাইপসগুলো, এবং আমরা জানবো জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত হয়। চলো ভিডিওটা শুরু করি। আজকে দিওয়ালির দিন আমি এই ভিডিওটা রেকর্ড করছি। তোমাদের সকলকে হ্যাপি দিওয়ালি বলে এই ভিডিওটা স্টার্ট করি। প্রথমত আমাদের জানতে হবে যে জোয়ার ভাটার কারণ কি। তো জোয়ার ভাটার দুটো কারণ আছে। এক, চাঁদ ও সূর্যের আকর্ষণ। চাঁদ এবং সূর্যের সমবেত আকর্ষণ হতে পারে, বা কখনো এরা বিপরীতেও কাজ করতে পারে। তো একটা কারণ হচ্ছে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল, এবং 2 নম্বর কারণ যেটা জোয়ার ভাটার জন্য কাজ করে তা হলো পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল, বা যেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সও বলতে পারি। ওকে, তো মূলত এই দুটো কারণ জোয়ার এবং ভাটার জন্য দায়ী। এবার প্রথম বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি যে চাঁদ এবং সূর্য এরা কিভাবে জোয়ার ভাটার জন্য কাজ করে। তো দেখো, চাঁদ এবং সূর্যের মধ্যে সাইজগত, মাসগত অনেক রকমের পার্থক্য রয়েছে। যদি একটু কম্প্যারিজনটা করি তাহলে বুঝতে পারবে যে চাঁদের অপেক্ষা সূর্য 27.7 করোড় টাইমস বড়। ওকে, সূর্য চাঁদের থেকে 27.7 কোটি গুণ বড়। এবং যদি মাসের রেসপেক্টে ভাবো তাহলে সূর্য চাঁদের থেকে 255 লক্ষ গুণ বেশি ভারী। এই যে ডিফারেন্সটা, এই দুটো ডেটার মাধ্যমে আমরা কিছুটা অনুধাবন করতে পারছি যে সূর্যের আয়তন কত বড় চাঁদের কম্প্যারিজনে। কিন্তু তাও আমরা দেখি যে চাঁদের আকর্ষণ বলেই মূলত জোয়ার হয়, এবং যেখানে জোয়ার হয় তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ভাটা দেখতে পাই। সেগুলোতে আমি আসব। কিন্তু কেন চাঁদের আকর্ষণ বলে মূলত জোয়ার হয়, তার কারণ সূর্য অপেক্ষা চাঁদ পৃথিবীর কাছে, এবং সূর্য অপেক্ষা চাঁদ পৃথিবীর কাছে হওয়ায় সূর্যের থেকে চাঁদের আকর্ষণ বল 2.2 টাইমস বেশি কাজ করে। ওকে, অর্থাৎ চাঁদ এবং সূর্যের আকর্ষণ বল যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেটা হয় 5:11। তো চাঁদের আকর্ষণ বল সূর্যের আকর্ষণের বলের তুলনায় 2.2 টাইমস বেশি। এই কারণে যে স্থানের ওপর চাঁদ লম্বভাবে কিরণ দেবে সেই স্থানের ওপর আমরা জোয়ার সৃষ্টি হতে দেখব। এবার পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব কত, এটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে দূরত্ব আমরা অনেক রকমভাবে অনেক জায়গা থেকে মেজার করতে পারি। তো দেখা যায় যদি আমি পৃথিবীর কেন্দ্র ও চাঁদের কেন্দ্র এই দুটো স্থানের মধ্যে দূরত্ব মেজার করি তাহলে সেটা হয় 384800 কিলোমিটার। ওকে, দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে 3,84,800 কিলোমিটার। আবার যদি আমি সূর্য না পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব মেজার করি, যদি আমি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এইভাবে মেজার করি যে চাঁদের সারফেস থেকে পৃথিবীর যে অংশটা চাঁদের সামনে অবস্থান করছে সেই সারফেসের দূরত্ব, তাহলে দেখা যায় যে দূরত্বটা হয় 3,78,400 কিলোমিটার। আবার চাঁদের থেকে পৃথিবীর যে স্থানটা চাঁদের বিপরীতে রয়েছে, অর্থাৎ সম্মুখে যে অংশটা রয়েছে, যে সারফেসটা রয়েছে পৃথিবীর, তার অ্যান্টিপোড বা প্রতিবাদ স্থানের কথা যদি বলি তাহলে সেই স্থান থেকে চাঁদের দূরত্ব কত হবে? সেই স্থান থেকে চাঁদের দূরত্ব হয়ে দাঁড়ায়
3,91,200 কিলোমিটার। তাহলে সামনের যে সারফেসটা সেটার দূরত্ব অবভিয়াসলি কম অনেকটা, এবং এই কারণে চাঁদের যে আকর্ষণজনিত বল সেটা সামনের সারফেসে বেশি কাজ করে, এবং আমরা এখানকার জলকে ফুলে উঠতে দেখি এবং এখানে আমরা জোয়ার তৈরি হতে দেখি, জোয়ার সৃষ্টি হতে দেখি। কিন্তু যে স্থান চাঁদের সামনে আসছে সেখানে তো জোয়ার হচ্ছে, তার বিপরীত স্থানেও আমরা জোয়ার হতে দেখি। তো পৃথিবীর যে স্থান চাঁদের সম্মুখে রয়েছে সেখানে জোয়ার হবে, এবং পৃথিবীর যে স্থান চাঁদের ঠিক বিপরীতে রয়েছে সেই স্থানেও জোয়ার সৃষ্টি হচ্ছে। এটির কারণ কি? এই যে দ্বিতীয় একটা আমি কারণ বলেছিলাম যে পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা তৈরি হয়, এখানে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির তুলনায় কেন্দ্রাতিক বল অধিক শক্তিশালী হওয়ায় এই দিকের জলটাও পৃথিবীর থেকে বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় তার মধ্যে, এবং যার জন্য এই দিকেও আমরা জোয়ার সৃষ্টি হতে দেখি। অর্থাৎ যে অংশ চাঁদের সম্মুখে থাকছে সেখানে তো জোয়ার হচ্ছে আকর্ষণের জন্য, তার বিপরীতেও জোয়ার হচ্ছে কেন্দ্রাতিক বলের জন্য। তাহলে এটা তো জোয়ারের কারণ বুঝলাম, ভাটা কোথায় হবে? ঠিক যদি এই দুটো স্থানকে, যে দুটো স্থানে জোয়ার হচ্ছে সেই দুটো স্থানকে একটি সরল রেখা দ্বারা যুক্ত করি, তার উপর যদি একটি পারপেন্ডিকুলার ড্র করা যায়, তাহলে দেখা যাবে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই দিকে একটা আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই দিকে একটা, এই দুটো স্থানে লো টাইড বা ভাটা সৃষ্টি হয়। কারণ কি? কারণ এই অংশের জল তো ওই জোয়ারের অংশে গিয়ে সেই অংশটাকে ফুলিয়ে দিয়েছে বা সেখানে জোয়ার সৃষ্টি করেছে, তাই ওখানে জলের আধিক্য বেশি এবং তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল দুটি স্থানে ভাটা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ একই টাইমে আমরা দেখতে পাবো পৃথিবীতে দুটো স্থানে জোয়ার এবং দুটো স্থানে ভাটা সৃষ্টি হয়। ওকে, এবার আরেকটা বিষয় হচ্ছে, পৃথিবীর যে অংশ চাঁদের সম্মুখে রয়েছে সেখানে যে জোয়ারটা সৃষ্টি হয় সেটাকে আমরা মুখ্য জোয়ার বলি, এবং ইংলিশে এটাকে বলা হবে প্রাইমারি টাইড। এটারই ইংলিশি টার্ম হচ্ছে প্রাইমারি টাইড। এবং কেন্দ্রাতিক বলের জন্য ঠিক তার যে অ্যান্টিপোড বা বিপরীত স্থানে যেখানে জোয়ার সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি গৌণ জোয়ার। এটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি টাইড। তো আমরা বুঝে নিলাম যে মুখ্য জোয়ার কাকে বলে ও গৌণ জোয়ার কাকে বলে। এই টার্মসগুলোর সাথে তোমরা অ্যাকাস্টমড হবে, কারণ এগুলো আমাদের পরবর্তী আলোচনায় আরও কাজে লাগবে। তো আমরা জানলাম ডিস্টেন্সের ব্যাপারে, আমরা জানলাম মুখ্য জোয়ার গৌণ জোয়ার কাকে বলে, কোথায় জোয়ার হবে কোথায় ভাটা হবে তার ইকুয়েশনসগুলো বুঝলাম। এইবার আমাদের আরও দুটো কনসেপ্ট বুঝতে হবে, যে স্প্রিং টাইড কাকে বলে, নিপ টাইড কাকে বলে। তো দেখো, স্প্রিং টাইড তখন হয়, বা বাংলাতে আমরা যেটাকে ভরা কোটাল বলি, সেটা তখন হয় যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় অবস্থান করে। এই ঘটনা কবে ঘটে? এই ঘটনা ঘটে অমাবস্যাতে এবং পূর্ণিমাতে, অর্থাৎ নিউ মুন আর ফুল মুন, এই দুটো দিনে আমরা স্প্রিং টাইড দেখতে পাই। এই যে একই সরল রেখায় সূর্য, পৃথিবী এবং চাঁদ চলে আসে, এই অবস্থানটাকে বলা হয় সিজগি কন্ডিশন। তো যখন চাঁদ, সূর্য, পৃথিবী একই সরল রেখায় রয়েছে সেটাকে আমরা সিজগি বলি। এবং দেখা যায় যে পূর্ণিমাতে পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যে অবস্থান করে। তো এই যে প্রথম পিকচারটা নাম্বার 1, যেখানে আমি দেখতে পাচ্ছি পৃথিবী মাঝে এবং সূর্য ও চাঁদ দুটো একে অপরের বিপরীত স্থানে অবস্থান করছে। এরা সরল রেখাতে তো আছে, কিন্তু সরল রেখাতে থাকলেও দুটো বিপরীত স্থানে অবস্থান করছে। দুদিক থেকে দুজন জলকে পুল করে জোয়ার সৃষ্টি করছে, এবং দেখা যাচ্ছে যে চাঁদের আকর্ষণ বল যেহেতু বেশি সূর্যের কম্প্যারিজনে কাছে থাকার জন্য, তাই আমরা মুখ্য জোয়ারটা দেখতে পাবো চাঁদের সম্মুখভাগে, এবং ঠিক তার অপোজিট সাইডে কেন্দ্রাতিক বল এবং সূর্যের আকর্ষণ দুটো একসাথে ক্রিয়া করে তার অপোজিট সাইডেও আমরা জোয়ার সৃষ্টি হতে দেখব।
একে আমরা কি বলছি? স্প্রিং টাইড বা ভরা জোয়ার বা ভরা কোটাল। অমাবস্যাতে কি হবে? অমাবস্যাতে চাঁদ থাকবে সূর্য ও পৃথিবীর মাঝে। ওকে, এবার অমাবস্যা সৃষ্টির কারণটা কি? দেখো, চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝে অবস্থান করছে তখন আমরা সূর্যের আলোটাকে কোন পার্শ্বে দেখতে পাবো? সূর্যের আলোটা তোমরা দেখতেই পাচ্ছ এই ছবিতে, যে সূর্যের দিকে চাঁদের যে অংশটা রয়েছে সেই দিকটাতে সূর্যের আলোটা পড়ার ফলে পৃথিবীর যে দিকে যে চাঁদের অংশটা রয়েছে সেই দিকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে, যার ফলে আমরা পৃথিবী থেকে চাঁদকে দেখতে পাই না বা অন্ধকার দেখি। তাই এটাকে নিউ মুন বলা হয়, অমাবস্যা বলা হয়। আবার পূর্ণিমার ক্ষেত্রে কি হয়? পূর্ণিমার ক্ষেত্রে চাঁদের যে অংশে সূর্যালোক পড়ছে সেই অংশটাই পৃথিবীর দিকে ফেস করছে, সেই কারণে আমরা পৃথিবী থেকে চাঁদকে দেখতে পাই, বা এটাও বলতে পারো যে সূর্যের আলো চাঁদের রিফ্লেক্ট করে পৃথিবীতে আসে এবং আমরা চাঁদকে দেখতে পাই। তবে যদি তোমার কাছে জানতে চাওয়া হয় যে কত পার্সেন্ট চাঁদের আমরা দেখতে পাই, পূর্ণিমা হলেও ম্যাক্সিমাম আমরা 59% চাঁদের দেখতে। এবং একটা জিনিস, যে আমরা কেন চাঁদের সবসময় একটা পার্শ্বই দেখতে পাই, তার অপোজিট সাইড দেখতে পাই না কেন? তার কারণ চাঁদের আবর্তন মানে রোটেশন এবং রেভলিউশন দুটো সেম টাইমে হয়, অর্থাৎ দুটোই হয় 27.1 দিনে, অর্থাৎ 27 দিন 8 ঘন্টায়। তো যতক্ষণে সে একটা রোটেশন কমপ্লিট করে ততক্ষণে সে একটা রেভলিউশনও কমপ্লিট করে ফেলে। তাই সে যখন পুরো পৃথিবীকে ঘুরে এক স্থানে আসে তখন নিজের চারপাশেও একটা রোটেশন কমপ্লিট করার জন্য তার সেম ফেস ঘুরে ঘুরে আমাদের সামনে আসে, আমরা তার অপোজিট সাইডটা দেখতে পাই না। ওকে, এবার চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝে চলে আসছে, তখন সূর্য ও চাঁদের একসাথে, সূর্য এবং চাঁদ একসাথে বল প্রয়োগ করছে এবং সেই বলের দ্বারা পৃথিবীর সম্মুখ যে অংশ, পৃথিবীর সারফেসের যে অংশ চাঁদের দিকে ফেসিং, সেই অংশে জোয়ার সৃষ্টি হচ্ছে এবং তার অপোজিটেও গৌণ জোয়ার সৃষ্টি হচ্ছে কেন্দ্রাতিক বলের প্রভাবে। তো স্প্রিং টাইড তৈরি হওয়ার কারণ হলো চাঁদ ও সূর্যের একসাথে আকর্ষণ বল। কিন্তু নিপ টাইডের সময় কি হয়? নিপ টাইডে দেখা যায় যে সূর্য এবং চাঁদ এরা পারপেন্ডিকুলার, এরা একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। চাঁদ কোনো একটা অংশে জোয়ার আনার চেষ্টা করছে, সূর্য তার বিপরীতে কাজ করে, অর্থাৎ সেই অংশের সাথে পারপেন্ডিকুলার কোনো একটি অংশে সূর্যের বল কাজ করে সেখানে চাঁদের বলকে কিছুটা প্রশমিত করছে। এর ফলে দেখা যাচ্ছে যে চাঁদের আকর্ষণ বল সূর্য কিছুটা নাল অ্যান্ড ভয়েড করছে। তো নিপ টাইডও কিন্তু টাইড, এটাও কিন্তু জোয়ার, কিন্তু এই ক্ষেত্রে সূর্য চাঁদের আকর্ষণ বলকে কিছুটা প্রশমিত করায় এই জোয়ারের পরিমাণ স্বাভাবিক জোয়ারের তুলনায় 20% কম হয়। কিন্তু স্প্রিং টাইডে জোয়ারের যে জলোচ্ছ্বাস সেটা স্বাভাবিক জোয়ারের তুলনায় 20% বেশি হয়। এটা হলো স্প্রিং এবং নিপ টাইডের মধ্যে ডিফারেন্স। তো এখানে ডায়াগ্রামসগুলো দেখেই তোমরা নিজেদের মতন করে কনসেপ্ট তৈরি করতে পারবে যে কিভাবে এই সূর্য এবং চাঁদের আকর্ষণ বল একসাথে কাজ করলে স্প্রিং টাইড হবে এবং তারা একে অপরের বিপরীতে কাজ করলে নিপ টাইড তৈরি করছে। এবং এই নিপ টাইড কবে দেখা যায়? ফার্স্ট কোয়ার্টার আর লাস্ট কোয়ার্টার, চাঁদের ফার্স্ট এবং লাস্ট কোয়ার্টারে দেখতে পাবে। ওকে, এই স্প্রিং টাইড আর নিপ টাইডের সাথে সাথে এর পরের যে কনসেপ্টটা আমরা বুঝবো সেটা হচ্ছে যে চাঁদ এবং সূর্যের মধ্যে, এর পরের যে কনসেপ্টটা আমরা বুঝবো সেটা হচ্ছে যে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত হয়। তো আমরা একটা ইজি ক্যালকুলেশন করে দেখতে পারি যে যদি পৃথিবীতে কোনো এক স্থানে দিনে 2 বার জোয়ার এবং 2 বার ভাটা হয়, তাহলে 24কে যদি আমি 4টে টুকরো করি তার মানে 6 ঘন্টা পর পর জোয়ার ভাটা হওয়ার কথা। কিন্তু এক্স্যাক্টলি 6 ঘন্টা পর পর এই জোয়ার এবং ভাটার ঘটনা ঘটে না, কিছুটা ডিসপ্লেসমেন্ট হয়, কিছুটা সময়ের ব্যবধান বেড়ে যায়, বাড়তে থাকে। সেই বেড়ে যাওয়ার কারণ আমি এখন আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে, কোনো একটা স্থানে
মুখ্য জোয়ারের সৃষ্টি হওয়ার পরে সেই স্থানে আবার মুখ্য জোয়ার হতে কত সময় লাগবে সেই কনসেপ্টটাকে আগে বোঝার চেষ্টা করব। তো আমি ধরে নিলাম যে পৃথিবীর ওপর এই স্থানে চাঁদের আকর্ষণ বলে মুখ্য জোয়ার সৃষ্টি হয়েছে। এবার এই স্থানে পুনরায় মুখ্য জোয়ার সৃষ্টি হতে পৃথিবীর এই স্থানটিকে যখন আবর্তন করে আবার চাঁদের সামনে আসবে সেই সময় আবার মুখ্য জোয়ার সৃষ্টি হবে। অর্থাৎ পৃথিবীর একটা রোটেশন কমপ্লিট করতে হবে এবং এই রোটেশন কমপ্লিট করতে সময় লাগে আমরা জানি 23 আওয়ার 56 মিনিট অ্যান্ড 4 সেকেন্ড। তার মানে কোনো একটি স্থানে মুখ্য জোয়ার সৃষ্টি হওয়ার 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড পরে সেই স্থানে আবার মুখ্য জোয়ার সৃষ্টি হওয়ার কথা, কিন্তু এই 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড পর সেখানে আবার মুখ্য জোয়ার সৃষ্টি হবে না। তার কারণ কি? তার কারণ এই যে সময়টা যতক্ষণে পৃথিবী একটা রোটেশন কমপ্লিট করছে সেই সময়ের মধ্যে চাঁদও তো তার পজিশন চেঞ্জ করছে। চাঁদ যে পজিশনে ছিল 24 ঘন্টা আগে বা 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড আগে, সেখান থেকে কিছুটা তার স্থান পাল্টে সে পশ্চিম থেকে পূর্ব দিকে এগিয়ে যাবে কিছুটা তার অরবিট বরাবর। এবার প্রশ্ন হচ্ছে যে কতটা চাঁদ ডিসপ্লেস করবে বা কতটা এগিয়ে যাবে। তো এটার ক্যালকুলেশনের জন্য আমাদেরকে বুঝতে হবে যে চাঁদের রোটেশনের জন্য এবং রেভলিউশনের জন্য কত সময় লাগে। সেটার কথা অলরেডি আমি বলেছি যে চাঁদের রোটেশন এবং রেভলিউশন দুটোই সেম 27 হোল 1/3 ডেজ, অর্থাৎ 27 দিন 8 ঘন্টা বা 27+1/3 দিন। এইবার আমি যদি চাঁদের পুরো কক্ষপথটাকে 360 ডিগ্রি ধরে আমি সেটাকে 27+1/3 দিয়ে ভাগ করি, তাহলে 360 ডিগ্রি ঘুরতে যদি তার 27+1/3 দিন সময় লাগে, তাহলে সে একদিনে কতটা ডিসপ্লেস করবে বা কতটা স্থান পরিবর্তন করবে সেটার ক্যালকুলেশন পাওয়া যাবে। এই ক্যালকুলেশন করে পাওয়া যায় যে একদিনে চাঁদ 13 ডিগ্রি 10 মিনিট স্থান চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীকে পরিক্রমণ করে। ওকে, তাহলে এই যে 13 ডিগ্রি 10 মিনিট, এই 13 ডিগ্রি 10 মিনিটের ব্যবধান কোথায় দেখতে পেলাম? এই অংশটাতে যেখানে চাঁদ তার আগের স্থান থেকে সরে গেছে 13 ডিগ্রি 10 মিনিট। তার মানে যে স্থানে মুখ্য জোয়ার হয়েছিল সেই স্থানে পুনরায় মুখ্য জোয়ার হতে পৃথিবীর পুরো একটা রোটেশন কমপ্লিট করার পর 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড নেওয়ার পরে সেই স্থানে আবার মুখ্য জোয়ার হবে না, কারণ চাঁদ সেই সময় 13 ডিগ্রি 10 মিনিট সরে গেছে। তাহলে সেই স্থানটিকে চাঁদের সম্মুখে আসার জন্য আরও 13 ডিগ্রি 10 মিনিট স্থান অতিক্রম করতে হবে। তাহলে 13 ডিগ্রি 10 মিনিট অতিক্রম করতে কত সময় নেওয়ার কথা? আমরা জানি 1 ডিগ্রির জন্য সময় নেয় 4 মিনিট, তাহলে 13 ডিগ্রি 10 মিনিটের জন্য কত সময় লাগার কথা? 52 মিনিট 40 সেকেন্ড। ওকে, অর্থাৎ 52 মিনিট 40 সেকেন্ড যদি আমি 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডের সাথে যুক্ত করি, তাহলে আমরা দেখতে পারবো যে স্থানে মুখ্য জোয়ার হয়েছিল সেই স্থানে পুনরায় মুখ্য জোয়ার হচ্ছে। এবার এটাকে যোগ করলে আমরা পাবো 24 ঘন্টা 48 মিনিট বা 44 সেকেন্ড। তো এখানে ক্যালকুলেশন ক্লিয়ার যে 24 ঘন্টা 48 মিনিট 44 সেকেন্ড পর সেই স্থানে পুনরায় মুখ্য জোয়ার বা প্রাইমারি টাইড তৈরি হবে। এইভাবে তুমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে পারো। তার মানে আমরা জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কী করে বের করব? একটা জায়গায় মুখ্য জোয়ার হওয়ার পর সেই স্থানে আবার মুখ্য জোয়ার হতে সময় নেবে 24 ঘন্টা 48 মিনিট 44 সেকেন্ড। এবার মুখ্য জোয়ার ছাড়া আরও একটা জোয়ার আছে বলেছি, গৌণ জোয়ার। অর্থাৎ এই স্থানটা যখন তার অ্যান্টিপোডে বিপরীত স্থানে এসে পৌঁছাবে, এখানে গৌণ জোয়ার হবে। তাহলে গৌণ জোয়ার বের করব কিভাবে? জাস্ট কি করব, 24 ঘন্টা 48 মিনিট 44 সেকেন্ডকে যদি আমি হাফ করে দিই, তাহলে যে টাইমটা হবে অর্থাৎ 12 আওয়ার 24 মিনিট অ্যান্ড 22 সেকেন্ড পর
সেই স্থানে আবার একটা গৌণ জোয়ার তৈরি হবে। অর্থাৎ মুখ্য জোয়ারের পর পুনরায় গৌণ জোয়ার আসতে সময় কত নেয়? 12 আওয়ার 24 মিনিট 22 সেকেন্ড। দুটো মুখ্য জোয়ারের মধ্যে পার্থক্য 24 আওয়ার 48 মিনিট 44 সেকেন্ড। একটি মুখ্য এবং একটি গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য 12 ঘন্টা 24 মিনিট 22 সেকেন্ড। একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে পার্থক্য হবে, এটাকে বের করার জন্য 12 আওয়ার 24 মিনিট 22 সেকেন্ডকে যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে কত আসবে? 6 আওয়ার 12 মিনিট 11 সেকেন্ড। তার মানে জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের পার্থক্য হয় 6 ঘন্টা 12 মিনিট 11 সেকেন্ড। এই ক্যালকুলেশনস যদি তোমার ক্লিয়ার হয় তাহলে তুমি ইজিলি কারোর ভুল ধারণা ভাঙিয়ে দিতে পারবে। কিভাবে? অনেকেই দেখবে যারা সমুদ্র ভালোবাসে, সমুদ্রে বেড়াতে যেতে পছন্দ করে, তারা দেখে যে কোনো এক সময় সমুদ্রের পাড়ে গিয়ে তারা দুপুর 12টাতে জোয়ার আসতে দেখেছে। তাদের কনসেপ্টে তারা আবার যখন 2 বছর 3 বছর পর সেই স্থানে যায়, অনেকেই বলে যে দুপুরবেলা জোয়ার আসে। কিন্তু এই ব্যাপারটা সবসময় স্ট্যাগনেন্ট থাকবে না। আগের বার 2 বছর আগে দুপুর 12টায় এসেছিল বলে সেটা 2 বছর পরে টাইম চেঞ্জ করতে থাকবে। তার কারণ এই যে 12 মিনিট 11 সেকেন্ড এক্সট্রা টাইমটা হয়, তার জন্য জোয়ারের সময়টা পিছিয়ে যেতে থাকে। আশা করি যে জোয়ার ভাটার এই সিম্পল কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে, লাইক করে আমার সাথে থাকো এবং এরকম ভিডিও তোমরা আরও পেতে থাকবে। যদি তোমাদের কোনো কমেন্টে কিছু জানানোর থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। কোনো কনসেপ্টের ক্ল্যারিটি দরকার হলে সেটাও জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আবার আমরা আলোচনা করব নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতন এই ভিডিওটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ।